হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার বাই গৌতম বাহাদুর। আজকের বিষয়টি হচ্ছে রাইটিং প্যাটার্ন ইংলিশ বেঙ্গলি। অর্থাৎ আমরা নিজ নিজ ভাষায় কথা বলি বা লিখি, যে ইংরেজি ভাষা বা ইংরেজি প্যাটার্নের সেন্টেন্স লেখে তার প্যাটার্ন কেমন হবে, আর যে বাংলা প্যাটার্নের সেন্টেন্স লেখে তার প্যাটার্ন কেমন হবে। আজকে তারই কয়েকটা দৃষ্টান্ত আমি এখানে তুলে ধরছি। তো সিট বেল্ট বেঁধে নেন, আজকে জার্নি শুরু করছি। রাইটিং প্যাটার্ন ইংলিশ বাংলা বা বেঙ্গলি। অর্থাৎ ইংলিশে কি হয়, SVO। শুধু SVO বলে কথা না, এটার একটা সেন্টেন্সে বললাম। ফ্রেজ স্ট্রাকচারও আলাদা হয়। কমন ফ্রেজ না, বিভিন্ন ধরনের ফ্রেজ হয়, বিভিন্ন ধরনের ওয়ার্ড যুক্ত হয়ে ফ্রেজ হয়, কম্পাউন্ড ওয়ার্ড হয়, কম্পাউন্ড ফ্রেজ হয়। তো এই ফ্রেজগুলো যেমন ইংরেজিতে যেভাবে প্যাটার্নে তৈরি হয়, ঠিক বাংলারও এরকম একটা স্টাইল আছে, ব্যক্তিগত স্টাইল আছে, সেই প্যাটার্ন ফলো করে। তো আজকের ক্লাসটা তাদের পক্ষে উপযোগী যারা ইংরেজি এবং বাংলাকে তুলনা করে পড়াশোনা করে। তো যদি কোনো শব্দ বা যদি কোনো ফ্রেজ বা যদি কোনো সেন্টেন্স ইংরেজিতে লেখা হয় বা ক্লজ ইংরেজিতে লেখা হয়, অর্থাৎ কোনো স্ট্রাকচার ইংরেজিতে লেখা হয়, তাহলে সে বাংলাতে কিভাবে ট্রান্সলেশন করবে, আজকের বিষয়টা এই টপিকটার উপরই ফোকাস করা হয়েছে। আমি এখানে ইংরেজি এবং বাংলা এই প্যাটার্নগুলোকে লিখেছি এবং তার একটা করে এক্সাম্পল দিয়েছি, আমি সেগুলোকে এক্সপ্লেনেশন করছি। ইংরেজি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা আমরা সবাই জানি যে SVO প্যাটার্ন ফলো করে মোটামুটি। এক্সাম্পল, আই ইট রাইস। আই ইট রাইস, এ কথা সত্যি যে ইংরেজির থেকে বাংলা শব্দের ভাণ্ডার বেশি এবং ইংরেজি থেকে বাংলার সেন্টেন্সের নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। বলার তাৎপর্য যে ইংরেজিতে একটা রিগিড সিস্টেম আছে, অর্থাৎ একটা কঠোর সিস্টেম আছে, যেটা যার মধ্যে নমনীয়তা কম। যেমন হচ্ছে আই ইট রাইস, আমি এখানে লিখতে পারি না রাইস আই ইট, আই রাইস ইট, ইট আই রাইস। এই ধরনের স্ট্রাকচার আমি লিখতে পারি না, জেনারেলি আমাকে অ্যালাউ করে না, খুব রেয়ার ক্ষেত্র বিশেষ। কিন্তু বাংলায় এই জায়গাগুলো স্থান পরিবর্তন করলেও সেন্টেন্সকে ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়। যেমন আমি ভাত খাই, আমি খাই ভাত, খাই আমি ভাত, ভাত আমি খাই। অর্থাৎ সবকটাকেই একটা নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি আছে, অর্থাৎ যে কোনো জায়গায় বসিয়ে করা যায়, তবুও একটা স্ট্যান্ডার্ড নিয়ম মেনটেন করা হয়। তো যাই হোক, এখানে বলতে আছে যে আই ইট রাইস SVO স্ট্রাকচার ফলো করা হয়। তাহলে বাংলায় কোন স্ট্রাকচার ফলো করা হয়? যারা বাংলা করো, একটা ইংরেজি সেন্টেন্স শুনলে বা একটা ইংরেজি সেন্টেন্স যদি পড়ো, তাহলে তুমি কিভাবে তাকে রূপান্তর করবে বলার সময় এবং লেখার সময়। তো সেই বিষয়টাই দেখাচ্ছি। বাংলার স্ট্রাকচার হবে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, SOV। এটা হচ্ছে SVO, এটা হচ্ছে SOV। যেমন আমি ভাত খাই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমি সাবজেক্ট, ভাত অবজেক্ট, খাই ভার্ব, SVO SOV। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আই ইট রাইস আর আমি ভাত খাই কেন হলো। দ্বিতীয় এক্সাম্পল এখানে দেখা যাচ্ছে ইংরেজি সাবজেক্ট বি কমপ্লিমেন্ট। ইংরেজিতে যে সবসময় স্ট্রাকচারটা SB হবে এরকম কোনো ব্যাপার নেই, কারণ ভার্ব তিন ধরনের হয় বেসিক্যালি ইংরেজিতে, একটা ডু ভার্ব, একটা বি ভার্ব এবং একটা হ্যাভ ভার্ব। কিন্তু বি ভার্ব যখন হচ্ছে, অর্থাৎ সাবজেক্ট বি, বি ভার্ব কমপ্লিমেন্ট,
এই ক্ষেত্রে এসভিও স্ট্রাকচারটা কিন্তু একটু পরিবর্তন হচ্ছে। যেমন আই অ্যাম এ বয়, এখানে আই অ্যাম এ বয়, তো এখানে আই তারপর অ্যামটা হচ্ছে বি ভার্ব, তারপর এ বয় হচ্ছে অবজেক্ট নয় কমপ্লিমেন্ট, কারণ বি ভার্বের কোনো অবজেক্ট হয় না। প্রিভিয়াস ক্লাসে আমি অলরেডি এটাকে ভালো করে ডিসকাস করে দিয়েছি। এখানে কিন্তু ইংরেজি এবং বাংলা একই স্ট্রাকচারে ফলো করবে। সাবজেক্ট বি কমপ্লিমেন্ট, বাংলা ইংরেজি সেম আছে, এখানে কোনো পরিবর্তন হয়নি। কেন হয়নি? এই হচ্ছে কারণ। আই অ্যাম এ বয়, আমি হই একটি ছেলে। এখানে উপরের মতো যদি করতাম তাহলে মানেটা দাঁড়াতো না। যেমন আই ইট রাইস ছিল, আমি ভাত খাই, অবজেক্টটা মাঝখানে চলে এসেছে ভার্বের জায়গায়। কিন্তু এখানে আই অ্যাম এ বয়, আমি কি বলতে পারি? আমি একটি বালক হই। বাংলায় ফ্লেক্সিবিলিটি আছে, বলা যায়, কিন্তু আমরা যদি সচরাচর যে কথাটা বলে থাকি, আমি হই একটি বালক, আমরাকে এটাই বেশি প্রেফার করি। তো সুতরাং আই অ্যাম এ বয় আর আমি হই একটি বালক, এক্ষেত্রে দেখা যাচ্ছে ইংরেজি এবং বাংলা প্যাটার্নটা একই রকম হচ্ছে, কোনো পরিবর্তন নেই। তাই যদি আই অ্যাম এ বয় লেখা থাকে, তাহলে সেক্ষেত্রেও যদি কেউ ট্রান্সলেশন করতে চায়, তাহলে সে বাংলাটা ইংরেজিটা হুবহুব একইভাবে করতে পারে। তৃতীয় উদাহরণটা হচ্ছে এসভিও। আমি আর ডিটেলসে লিখলাম না সাবজেক্ট ভার্ব, এখানে এসভিও লিখলাম। এসভিও এডিভি মানে অ্যাডভার্বিয়ালস। আমরা জানি যে যদি কোনো ট্রানজিটিভ ভার্ব থাকে এবং ট্রানজিটিভ ভার্বটা থাকা মানেই হচ্ছে অবজেক্ট আছে, তাহলে এডিভি মানে অ্যাডভার্বিয়ালস সে একটাই থাকুক, দুটোই থাকুক বা তিনটে থাকুক বা তার অধিকই থাকুক না কেন, সবসময় অবজেক্টের পরেই বসবে। অবজেক্টকে বাদ দিয়ে আগে অ্যাডভার্বিয়ালসকে আমি বসাতে পারবো না, সুতরাং অবজেক্ট আগে বসবে। তো এসভিও এডিভি। তাহলে বাংলায় কেমন হবে? এস এডিভি ও ভি। কিন্তু ইংরেজির ক্ষেত্রে যেমন হচ্ছে বাংলার ক্ষেত্রে তেমন হচ্ছে না। বাংলার ক্ষেত্রে সাজাবো হচ্ছে প্রথমে সাবজেক্ট লিখব, তারপর অ্যাডভার্বিয়ালস লিখব, তারপর অবজেক্ট লিখব, তারপর ভার্ব লিখব। অর্থাৎ এখানেও এস ও ভি আছে, কিন্তু অ্যাডভার্বিয়ালসটা আগে চলে এসছে। I play football in the field. I subject, play verb, ফুটবল অবজেক্ট, কি খেলি? ফুটবল খেলি, ফুটবলটা অবজেক্ট। আজকে এগুলো ডিটেলসে বলবো না, কারণ এগুলোর উপর আমি অনেক ক্লাস নিয়েছি। যারা দেখোনি তারা আমার প্লে লিস্টে ওখানে গিয়ে দেখতে পারো, একাধিক ভিডিও আছে। I play football in the field. In the field, স্থান, স্থান মানে হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস, তাহলে ইন দ্য ফিল্ডটা হচ্ছে এখানে অ্যাডভার্বিয়ালস। তা আমি মাঠে ফুটবল খেলি। অ্যাডভার্বিয়ালস সম্বন্ধে একটা তথ্য জানিয়ে রাখা দরকার, কারণ অ্যাডভার্বিয়ালস হচ্ছে একটা এমন ইনফরমেশন দেয়, সে হচ্ছে কখনো কখনো জরুরি হয়, আবার কখনো কখনো জরুরি হয় না। যেমন অধিকাংশ ক্ষেত্রে অ্যাডভার্বকে দেখা যায় যে অ্যাডভার্বের সংখ্যা যদি একাধিক হয়, তাহলে অ্যাডভার্বের প্লেসমেন্ট আমি সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বসে যেতে পারি তার ডিগ্রি অনুসারে। যদি একাধিক অ্যাডভার্ব থাকে, তাহলে দেখা যাচ্ছে যে সেটাকে শোনার জন্য, সুন্দর করার জন্য একটা অ্যাডভার্বকে আমি সেন্টেন্সে প্রথমে আনতে পারি এবং বাকি দুটোকে সেন্টেন্সের ভার্বের পরে বসাই। তো কেন হতে পারে? অবজেক্ট থাকলে আমি এভাবে চেঞ্জ করতে পারবো না। অবজেক্টের জায়গাতেই বসবে, তার ফিক্স জায়গা আছে, সে কখনো ভার্বের আগে বসবে না। তো
তো এটার কারণ হচ্ছে না, অ্যাডভার্ব হচ্ছে সবসময় অ্যাডিশনাল ইনফরমেশন দেয়, নন এসেন্সিয়াল বাট অ্যাডিশনাল। অর্থাৎ অতিরিক্ত তথ্য দেয় কিন্তু অপরিহার্য না, সেই কারণেই একে বিভিন্ন জায়গায় বসানো যায় এবং এতে সেন্টেন্সে অর্থেরও পরিবর্তন হয় না, তবে অর্থের ডিগ্রির অর্থাৎ তীব্রতার মাত্রার পরিবর্তন হয়। যদি সেন্টেন্সের শুরুতেই আমি অ্যাডভার্ব বসাই তাহলে অ্যাডভার্বের গুরুত্ব বেড়ে যায়, অর্থ একই থাকে। অ্যাডভার্ব চ্যাপ্টারে আমি অলরেডি এটা বলে ফেলেছি। তো ইন দ্য ফিল্ড, তাহলে এটা আমি যখন এটাকে বাংলায় করছি তখন ইন দ্য ফিল্ড আগে চলে আসছে, আমি মাঠে ফুটবল খেলি। এর মানে এই নয় যে এটাই ফ্লেক্সিবল, মানে এটাই রিগিড, এটাই ফিক্সড, আমি এটাকে চেঞ্জও করতে পারি। আমি ফুটবল খেলি মাঠে বলা যেতে পারে, কিন্তু সচরাচর মুখ থেকে এটাই সহজে বেরাচ্ছে এবং এটাই আমরা বলে থাকি, আমি মাঠে ফুটবল খেলি। সুতরাং আমি সাবজেক্ট, মাঠে হচ্ছে অ্যাডভার্বিয়ালস, ফুটবল অবজেক্ট, খেলি ভার্ব। তৃতীয়টা এস ভি এডিভি পি, অ্যাডভার্বিয়াল মানে পি মানে প্লেস। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। গো একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, আর ইন্ট্রানজিটিভ ভার্ব আমরা জানি যে সবসময় অ্যাডভার্বিয়ালস নেই এবং তার সর্বপ্রথম সর্বপ্রিয় হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আমি স্কুলে যাই, কারণ যাই মানে হচ্ছে এমন একটা কাজ যার সঙ্গে কোনো স্থান যুক্ত আছে, কোনো বস্তু যুক্ত হয় না, কোনো ব্যক্তি যুক্ত হয় না, কিন্তু কোনো স্থান অবশ্যই যুক্ত হবে, কারণ গমনের সঙ্গে ডেস্টিনেশন অবশ্যই থাকবে বা ডাইরেকশন অবশ্যই থাকবে। অর্থাৎ দিক এবং গন্তব্যস্থল এই দুটোই যুক্ত হয় গো ভার্বের সাথে। সুতরাং এখানে অ্যাডভার্বিয়াল একটা গুরুত্বপূর্ণ। তাহলে এটা যখন বাংলায় করবো তখন কী করে হবে, তখন সাবজেক্ট অ্যাডভার্বিয়াল ভার্ব আগেরটার মতন, অ্যাডভার্বিয়াল অবশ্যই আগে চলে এসছে। এটা নতুন কিছু না, ভার্বের পরে যে বসে সেই বাংলায় করার সময় ভার্বের আগে চলে আসে, এটা ফলো করতে হবে। ভার্বের পরে যদি অবজেক্ট বসে সে অবজেক্ট চলে আসবে, কিন্তু মনে রাখতে হবে কমপ্লিমেন্ট আসবে না। যখন বি ভার্ব থাকবে তখন কমপ্লিমেন্ট আসবে না, কমপ্লিমেন্ট পরেই থাকবে। বি ভার্ব ছাড়া অবজেক্ট আগে চলে আসবে, অ্যাডভার্বিয়ালস আগে চলে আসবে। যদি একাধিক অ্যাডভার্বিয়ালস থাকে তাহলে সবাই আগে চলে আসবে না, তাদের মধ্যে একজন আগে চলে আসবে আর বাকিরা পরেই থাকবে। আমাকে এটা মেনটেন করতে হবে। তাহলে আমি স্কুলে যাই, তাহলে কি হলো, আমি যাই স্কুলে, এটাও আমরা বলি, কিন্তু আমাদের মুখ থেকে সরাসরি বেরোয় হবে আমি স্কুলে যাই। তাহলে আমি সাবজেক্ট, স্কুলে হচ্ছে স্থান, অ্যাডভার্বিয়াল প্লেস, যাই হচ্ছে ভার্ব। তারপর সাবজেক্ট ভার্ব এডিভি, প্লেস এডিভি ম্যানার। যদি দুটো থাকে, যদি দুটো ভার্বের পর যদি দুটো অ্যাডভার্বিয়ালস থাকে তাহলে কিভাবে বসাবে? ভার্বের পর দুটো থাকতে পারে, তিনটেও থাকতে পারে, আবার রেয়ারলি চারটেও থাকতে পারে। যতই থাকুক না কেন এর কোনো ফিক্সড স্ট্রাকচার কিছু নেই, কারণ বলেছিলাম এগুলো অ্যাডিশনাল ইনফরমেশন দেয়। এগুলো যেখানেই বসায় না কেন সেন্টেন্সের অর্থ একই রকম রাখে, হ্যাঁ তীব্রতা হেরফের হয়। তো সুতরাং এর কোনো আমি ফিক্সড বলতে পারবো না বা বলা যায় না, কারণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম তীব্রতায় আমরা সেন্টেন্স বলে থাকি, লিখে থাকি। তো সুতরাং সবকটাই মোটামুটি ঠিক হয়, কিন্তু বাংলার ক্ষেত্রে একটা কি দেখা যায় সেটা আমি বলে দিচ্ছি। সাবজেক্ট ভার্ব এডিভি প্লেস এডিভি ম্যানার এরকম থাকে, তাহলে বাংলায় কী হবে? যদি এরকম স্ট্রাকচার শুনি বা দেখি তাহলে বাংলায় আমি রূপান্তর করব সাবজেক্ট এডিভি ম্যানার, প্রথমে এডিভি ম্যানার চলে আসছে, তারপর এডিভি প্লেস, প্লেস তারপর ভার্ব আসছে। আমাকে এভাবে করতে হবে। কেমন? আই গো টু স্কুল অন ফুট। আমি এভাবে বলতে পারি না
আই গো অন ফুট টু স্কুল, এটা কিন্তু বলা যায় না, এভাবে আমরা বলি না কথা। সুতরাং আমাকে ইংরেজিতে এই প্যাটার্নটা ফলোই করতে হবে যে ইন্ট্রানজিটিভ ভার্ব, বিশেষ করে যদি গো হয়, অর্থাৎ যেখানে মুভমেন্ট আছে, এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন আছে, তাহলে সেখানে অবশ্যই স্থানকে গুরুত্ব দিতে হবে সবার প্রথমে। কারণ যাওয়ার সঙ্গে কোনো ডেস্টিনেশন সর্বপ্রথম প্রাধান্য পায়। তো সুতরাং স্থানকে গুরুত্ব দেব, অ্যাডভার্ব বা প্লেসকে দেব। যদি অ্যাডভার্ব বা প্লেস না থাকে তাহলে তারপরে যে আছে তাকে দেব। এইভাবে গুরুত্ব ক্রমশ আপ থেকে ডাউনের দিকে নামবে। তো কী হলো, আই গো টু স্কুল অন ফুট। আমি বলতে পারি না আই গো অন ফুট। আই গো অন ফুট মানে আমি পায়ে হেঁটে যাই, এটাও ঠিক, তবে আমি কোথায় যাই সেটা আমি দিলাম না। কিন্তু যদি স্থানের নাম থাকে অবশ্যই আগে থেকে তাকে স্থানের নাম দেব, তারপর আমি কিভাবে যাই, কেন যাই, কার সাথে যাই, কখন যাই, এই সমস্ত তথ্যগুলো একের পর চলে আসবে। সবকটা আমি পরপর যে বসাবো তার কোনো মানে নেই, আমি তাদের মধ্যে একজনকে সেন্টেন্সের শুরুতেও বসাতে পারি। তো বলেই দিয়েছি যে অ্যাডভার্ব অ্যাডিশনাল ইনফরমেশান দেয়, এ কোনো ফিক্স জায়গা নেই, তাই এ শুরুতেও বসতে পারে, মাঝেও বসতে পারে, শেষেও বসতে পারে। আমরা বহু নিদর্শন দেখেছি অ্যাডভার্বে এরকম বিভিন্ন জায়গায় প্লেস শেয়ার করতে, এতে সেন্টেন্সেস অর্থের পরিবর্তন হয় না। তাহলে কী হলো, আই গো টু স্কুল অন ফুট। তাহলে বাংলায় কী করছি, প্রথমে বলছি সাবজেক্ট, তারপর বলছি অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর অ্যাডভার্ব অফ প্লেস, তারপর ভার্ব। তাহলে আমি সাবজেক্ট, পায়ে হেঁটে, কিভাবে যাই, পায়ে হেঁটে, ম্যানার মানে পদ্ধতি, পায়ে হেঁটে, তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার চলে এলো। কোথায় যাই, স্থান, অ্যাডভার্ব অফ প্লেস, স্কুলে, তারপর যাই, ভার্ব। তাহলে আমরা এইভাবে মেনটেন করছি। তাহলে কেউ যদি এরকম কোনো সেন্টেন্স লেখা থাকে তাহলে সে বাংলায় কীভাবে মেনটেন করবে, এইভাবে দেখে নেবে। দু রকমের অ্যাডভার্ব থাকবে, তাকে এইভাবে ট্রান্সলেট করতে হবে। আশা করি বুঝে গেছো। তারপর নাউন, প্রিপোজিশন, নাউন। এবার আমি সেন্টেন্সে না গিয়ে আমি ফ্রেজে চলে এলাম, ফ্রেজ স্ট্রাকচারটা দেখছি, ফ্রেজ স্ট্রাকচার কেমন হয়। আমরা জানি যে নাউন, প্রিপোজিশন, নাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, নাউন আর ভার্ব, প্রিপোজিশন, নাউন, এই তিনটে কমন স্ট্রাকচার হয়। প্রিপোজিশনের সঙ্গে, প্রিপোজিশনের আগে আর প্রিপোজিশনের পরে কে বসবে, এই তিনটে স্ট্রাকচার আমরা দেখতে পারি। অর্থাৎ একটা জিনিস কমন, যে প্রিপোজিশনের পরে যদি কেউ বসে সে অবশ্যই এক এবং অদ্বিতীয় নাউনই হবে। কিন্তু প্রিপোজিশনের আগে তিনটে অপশান থাকছে, সেটা নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, আবার ভার্বও হতে পারে। যদি এরকম কোনো স্ট্রাকচার দেখি তাহলে আমি বাংলায় কিভাবে রূপান্তর করব। তাহলে বাংলায় রূপান্তর করবো কী করে, এই নাউনটা, যে নাউনটা সবার শেষে বসেছে, নাউন, প্রিপোজিশন, নাউন, অর্থাৎ NPN, তাহলে যে নাউনটা পরে বসেছে আমি এটাকে বাংলায় যখন রূপান্তর করছি, বাংলার জন্য বিশেষ করে যারা বাঙালি, যারা বাংলা ইংরেজিকে বাংলায় করে রূপান্তর করো, বা আমরা যখন ট্রান্সলেশন করি, পড়ি যখন, তখন আমরা এভাবে রূপান্তর করে করে পড়ি, তাদের জন্য আজকের এই ক্লাসটি বিশেষ করে। তাহলে এই যে নাউনটা শেষে বসছে, এই নাউনটা সবার প্রথমে চলে আসবে। যেমন নাউন, প্রিপোজিশন, নাউন, যেমন হচ্ছে, তাহলে এই নাউনটা আগে চলে আসছে আর এই নাউনটা, প্রথমের নাউনটা পরে চলে আসছে, প্রিপোজিশন মাঝেই থেকে যাচ্ছে। অর্থাৎ এই অনেকটা বজ্রগুণ পদ্ধতির মতন পুরোপুরি একে অপরকে ক্রস যাচ্ছে। যেমন ফাদার অফ রাম, যদি ইংরেজিতে এই ধরনের কোথাও সেন্টেন্স ফ্রেজ লেখা থাকে, নাউন ফ্রেজ, ফাদার অফ রাম, অর্থাৎ ফাদার নাউন, অফ প্রিপোজিশন, রাজা, ফাদার অফ রাজা, রাজা একটা নাউন বা নাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি নাউন, প্রিপোজিশন, নাউন। তাহলে আমি এটাকে বাংলায় কীভাবে ট্রান্সলেট করব, রাজা বাবা, তাহলে প্রথমে ওই রাজা আগে আসছে, তাহলে রাজা এর বাবা, যেহেতু এটা
বাবা আর রাজার সঙ্গে একটা সম্পর্ক আছে, অধিকারগত সম্পর্ক, মানে পজেসিভ, তাই এর অফ মানে এর, আর বাবা হচ্ছে পরে এলো। তাহলে এইভাবে আমাকে ট্রান্সলেট করতে হচ্ছে। তবে হ্যাঁ, সব কুকুরের নাম টমি হয় না, সেরকমভাবে সব অফ থাকলেই একই রকম হবে না, কারণ অফ এর দুরকম মানে হয়। সচরাচর অফ আমরা পজিটিভ সেন্সেই ব্যবহার করে থাকি, তখন অবশ্যই আমরা এইভাবে ফলো করব। অর্থাৎ এনপিএন সিস্টেম ফলো করলে পরের এনটা আগে আসবে আর আগের এনটা পরে আসবে, এইভাবে আমরা দেখব। কিন্তু অফ যখন কালেকশন সেন্সে প্রকাশ করবে, পজেশন সেন্সে নয়, কালেকশন সেন্সে, অর্থাৎ কালেকটিভ নাউন গঠন করার জন্য যেভাবে ব্যবহার করে থাকে, যেমন এ জুরি অফ জাজেস, এ হার্ড অফ লায়ন, এই যে এভাবে যে কালেকটিভ নাউনগুলো আমরা করে থাকি, এ স্কুল অফ থিঙ্কার্স, এই যে কালেকটিভ নাউনগুলো ব্যবহার করছি, এখানে কিন্তু পজিটিভ সেন্স নেই, এখানে কিন্তু কালেকশন বা কালেকটিভ সেন্স আছে, অর্থাৎ একত্রিত হবে কালেকটিভ নাউন তৈরি করতে গেলে। আমি বলতে পারি না এখানে এ ফ্লাইট অফ বার্ড, এক ঝাঁক পাখি, আমি কি এখানে বলবো এ ফ্লাইট অফ বার্ড, পাখির এক ঝাঁক মানে দাঁড়াচ্ছে না। আমি যদি বলি এ গ্লাস অফ মিল্ক, যদি বাংলায় বলি তাহলে কি দাঁড়ায়, এক গ্লাস দুধ, এ গ্লাস অফ মিল্ক, এ সাবজেক্ট আর্টিকেল, গ্লাস নাউন, অফ প্রিপোজিশন, মিল্ক নাউন, তাহলে নাউন প্রিপোজিশন নাউন, তাহলে মিল্ককে আগে নিয়ে আসছি, মিল্ক অফ গ্লাস, এ গ্লাস অফ মিল্ক, এক গ্লাস দুধ, এক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, বাংলাতেও যা বলা হচ্ছে ইংরেজিতেও তাই বলা হচ্ছে। এ গ্লাস অফ মিল্ক বাংলায় করছি এ গ্লাস মানে এক গ্লাস দুধ, এখানে প্রিপোজিশনের জায়গাটা থাকছে না, কারণ এখানে কোনো পজেসিভ, অর্থাৎ দুধ একটা খাদ্যবস্তু, গ্লাস একটা তার ধারণ বস্তু, গ্লাস থেকে কখনোই দুধ বেরোতে পারে না, গ্লাস কখনোই দুধের অধিকারী হতে পারে না, কারণ ও প্রডিউস করতে পারে না। সুতরাং এখানে সেই যুক্তি, অফের সেই যুক্তি অর্থাৎ পজিটিভ যুক্তি খাটে না। এক গ্লাসের দুধ, এক গ্লাসের দুধ, এই কথাটা বলা যুক্তিযুক্ত নয়, কারণ দুধ একটা জড়বস্তু, গ্লাসও একটা জড়বস্তু, এবং কেউ কাউকে উৎপাদনশীলতা নেই, কেউ কারোর থেকে উৎপাদিত হয় না, সুতরাং কোনো রকম অধিকার সম্বন্ধ নেই এখানে। আমি বলতে পারি না এক গ্লাসের দুধ, দুধের গ্লাস, এটা আলাদা সেন্টেন্স হয়ে গেল, কিন্তু এক গ্লাসের দুধ এভাবে বলতে পারি না। তো সুতরাং যখন ওটা পজিটিভ সেন্সে হবে তখনই আমি এইভাবে করব, এনপিএন করলে উল্টি যাবে পুরোপুরি। কিন্তু পজিটিভ সেন্স আর যদি কালেকটিভ সেন্স হয় বা অন্যরকম সেন্স হয় তখন এই স্ট্রাকচার খাটবে না, এটা মনে রাখতে হবে। যদি স্ট্রাকচার বেশি হয়ে যায়, যদি ফ্রেজ স্ট্রাকচার বেশি হয়ে যায়, যেমন হচ্ছে পিএন পিএন, এতক্ষণ দেখলাম এনপিএন নাউন প্রিপোজিশন নাউন, এবার দেখতে পাচ্ছি প্রিপোজিশন নাউন প্রিপোজিশন নাউন, তাহলে কীভাবে করতে হবে, তাহলে আমাকে এইভাবে করতে হবে, এন অর্থাৎ এই দুটোর সঙ্গে ইন্টারচেঞ্জ হবে, আবার এই দুটোর সঙ্গে ইন্টারচেঞ্জ হবে, এইভাবে করতে হবে আমাকে, আগের মতো করে এমনি করে গোটাটা চেঞ্জ করতে হবে না, এই দুটোর সঙ্গে ইন্টারচেঞ্জ, এই দুটোর সঙ্গে ইন্টারচেঞ্জ। এক্সাম্পল, ফ্রম বহরমপুর টু মালদা, ফ্রম প্রিপোজিশন, প্রিপোজিশন, এন বহরমপুর, প্রিপোজিশন, টু এন মালদা, তাহলে এখানে কি করছি, বহরমপুর ফ্রম থেকে, তাহলে এন বহরমপুর ফ্রম থেকে, একই রকমভাবে টু মালদা, মালদা পর্যন্ত, আমাকে এইভাবে মনে রাখতে হবে। তাহলে যখন জোড়ায় দেখতে পাচ্ছি পিএন পিএন, তখন আমাকে জোড়া জোড়া এভাবে ক্রস চেঞ্জ করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। লাস্ট বাট নট দি লিস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা ব্যবহার একটু বেশি আছে।
এনপি এনপিএন, এখানে আরেকটা একটু বেশি আছে, এনপি এনপিএন। কি হবে তাহলে? নাউন প্রিপোজিশন, নাউন প্রিপোজিশন, নাউন। আশা করি এনপি এনপি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। সংক্ষিপ্ততার কারণে আমি বারবার নাউন প্রিপোজিশন না লিখে এন ফর নাউন, পি ফর প্রিপোজিশন ধরেছি। তাহলে আমি কিভাবে ট্রিটমেন্ট করব? তখন ট্রিটমেন্ট করতে হবে আমাকে কি, এনপি আর এনপিএন এটাকে একটা টোটাল ইউনিট হিসাবে দেখতে হবে। এই তিনটে এনপিএনকে আমি একটা এন ইউনিট হিসাবে দেখব। তো কীভাবে দেখব? আমি এখানে দেখিয়েছি। চেঞ্জ করব কিভাবে? এটা তো ইংরেজি স্ট্রাকচার, এন পি এন পি এন। তাহলে করছি কিভাবে না, এই দিক থেকে শুরু করছি। এই এনটা চলে এলো এখানে, এই এনটা চলে এলো এখানে, পিটা চলে এলো পি এর জায়গায়। তাহলে এই তিনটেকে একটা ইউনিট করে নিলাম এবং এই ইউনিটটাকে আমি এন হিসাবে ধরলাম, এন। তাহলে কি হলো, এন পি, এইটাকে একটা এন ধরলাম। তাহলে এই এনটা গেল এখানে, পিটা এলো এখানে, আর এই এন পি এনটা হলো এখানে। বুঝতে পেরেছো আশা করি? যখন 5টা হয়ে যাচ্ছে, 4-এর বেলায় একরকম স্ট্রাকচার, 3-এর বেলায় একরকম স্ট্রাকচার, 5-এর বেলায় আরেক রকম স্ট্রাকচার। এটা আমাকে মনে রাখতে হবে ট্রান্সলেশন করার ক্ষেত্রে, না হলে ট্রান্সলেশনটা সঠিক হবে না। আমি এখানে গুরুত্বপূর্ণ নাউন ফ্রেজের মধ্যে গুরুত্বপূর্ণ নাউন কোনটা, সাবজেক্ট হতে পারে কোনটা, আমি তাকে নির্বাচন করতে পারবো না যদি না আমি এইভাবে নির্ধারণ করি। আবার বলে দিচ্ছি, যখন 5খানা থাকছে তখন এনপি, এই প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে নাউন ফ্রেজ, অর্থাৎ নাউন দিয়ে শুরু হচ্ছে, প্রিপোজিশন থাকছে এবং শেষে নাউন দিয়ে শেষ হচ্ছে। এরকম নাউন ফ্রেজের মধ্যে প্রথম নাউনটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ নাউন, সেটাকে হেড নাউন বলা হয় এবং সেই সেন্টেন্সের সাবজেক্ট হয়ে বসতে পারে বা বসে, সুতরাং তাকে গুরুত্ব দিতে হবে। তাই এন পি আর এই যে এনপিএনটা আছে, এই এনপিএনকে আমি একটা হেড ধরবো, মানে তাকে আমি একটা নাউন হিসাবে ধরবো, অর্থাৎ একটা এন হিসাবে ধরবো। তাহলে এনপিএন যেভাবে করেছিলাম, এই যে নাউন প্রিপোজিশন নাউন, এই যে নাউন প্রিপোজিশন নাউন, তাহলে এই নাউনটা হচ্ছে এই নাউনটা, এই প্রিপোজিশনটা হচ্ছে এই প্রিপোজিশনটা, আর এই নাউনটা হচ্ছে এই এনপিএন। একে আমি এই নাউনটা ধরলাম, তবেই আমি একে এখানে আনলাম, অর্থাৎ এনপিএনকে আমি এখানে নিয়ে এলাম, এই এনকে এখানে নিয়ে এলাম, আর পিটা পি এর জায়গায় থাকলো। এক্সাম্পলটা দেখলে আরও পরিষ্কার হবে। গাইডলাইন্স ফর দ্য ইউজ অফ ইন্টারনেট, অর্থাৎ গাইডলাইন্স ফর দ্য ইউজ অফ ইন্টারনেট। যদি এরকম একটা লম্বা চড়া স্ট্রাকচার থাকে তাহলে আমি ওকে ট্রান্সলেশন করবো কী করে এবং সঠিকটা কী করে হবে? যদি এটা কোনো সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্টে হয়ে বসে তাহলে তাকে, বিশেষ করে সাবজেক্টে বসে তাকে সাবজেক্টে কাকে মর্যাদা দেব? কারণ নাউন সাবজেক্ট হওয়ার অধিকারী। সব নাউনই হাত তুলে বলবে আমি নাউন, আমি সাবজেক্ট হব, আমি সাবজেক্ট হব। কিন্তু আমি সাবজেক্ট হবো, আমি সাবজেক্ট বললে তো সবাইকে সাবজেক্ট করতে পারবো না। সাবজেক্ট হওয়ার জন্য তাকে সাবজেক্টের জায়গায়, সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় বসতে হবে, তবেই সে সাবজেক্ট হতে পারবে। তাহলে এখানে দেখতে হবে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা, সেটা নির্বাচন করতে হবে। তাহলে কি হচ্ছে না, গাইডলাইন্স ফর দ্য ইউজ অফ ইন্টারনেট। তাহলে এখানে কি মনে হচ্ছে কোনটা সাবজেক্ট হতে পারে? গাইডলাইন, ইউজ না ইন্টারনেট? তিনটে নাউন আছে, কোনটা হবে? এখানে গাইডলাইন সাবজেক্ট হবে, ইন্টারনেট সাবজেক্ট হবে না, ইউজও সাবজেক্ট হবে না। তাহলে গাইডলাইন্স হচ্ছে, তাহলে এটাকে কি বলছি, তাহলে কীভাবে স্ট্রাকচার করছি, তাহলে এন পি এন, তাহলে হচ্ছে ইউজ, তাহলে এন বলতে ইউজ অফ ইন্টারনেট। এই যে এন, এন হচ্ছে ইউজ, পি হচ্ছে অফ, এন হচ্ছে ইন্টারনেট। সুতরাং এই অংশটা
এই অংশটাকে আমি একটা এন হিসাবে ধরে নিলাম। ভুল হলো, এই অংশটাকে আমি একটা এন হিসাবে ধরে নিলাম। তাহলে এবার আমি দেখতে পাচ্ছি এন পি এন, এই এন এর মধ্যে আরও একটা এনপিএন লুকিয়ে আছে, মানে লুকিয়ে নেই, সরাসরি আছে, আমি ধরে দেখাচ্ছি। তাহলে আমি এভাবে ক্রস চেঞ্জ করতে পারবো। তাহলে গাইডলাইন ফর দ্য ইউজ অফ ইন্টারনেট, তাহলে আমি যখন এবার ট্রান্সলেট করবো তখন কী করব, ইন্টারনেটের ব্যবহার, ইউজ অফ ইন্টারনেট, তাহলে ওই ইন্টারনেটটা পরে আছে, ইন্টারনেটটা আগে চলে এলো, তাহলে এখানেও ক্রস ট্রানজ্যাকশন হচ্ছে, এই এ গেল আগে, এ গেল আগে, দ্য ইউজ পরে চলে গেল, অফ মাঝে থাকলো, ইন্টারনেট আগে চলে এলো। তাহলে ইন্টারনেট অফ এর ব্যবহার, তাহলে ক্রস চেঞ্জ হলো, ইন্টারনেটটা পরে ছিল, ইন্টারনেট আগে চলে এলো, ব্যবহারটা আগে ছিল, ব্যবহার পরে চলে গেল, তাহলে ইউজ অফ ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেটের ব্যবহারের জন্য বিধি নিয়ম, জন্য ফর বিধি নিয়ম, গাইডলাইন্স। তাহলে এখানে গাইডলাইন্সটা হচ্ছে এই নাউন ফ্রেজের হেড নাউন, এবং এই হচ্ছে সাবজেক্ট হওয়ার যোগ্য এবং যোগ্য জায়গায় বসেছে, সুতরাং এই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমাকে এইভাবে নির্ধারণ করতে হবে এবং এইভাবেই ট্রান্সলেশন করতে হবে। এবার বিষয় হচ্ছে, আমরা যখনই কোনো নাউন অর্থাৎ এস ভি, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, এখানে ডিরেক্ট রিলেশন থাকে, যেটা আমি অলরেডি আগের সেন্টেন্স স্ট্রাকচার ভিডিওগুলোতে বলেছি। এস ভি হচ্ছে এখানে ডিরেক্ট স্ট্রাকচার, সব থেকে ছোটো স্ট্রাকচার, এখানে কাউরির সাহায্য দরকার হয় না, অর্থাৎ বর্ণনার লেভেল বা রাউন্ড বাড়াতে। তারপর যখন বাড়ানোর প্রয়োজন হয়, অবজেক্ট সরাসরি বসে, অবজেক্টের পরেও যদি বাড়ানোর প্রয়োজন হয় বা অবজেক্ট যদি নাও থাকে, ইন্ট্রানজিটিভ ভার্ব থাকে, তখন আমাকে বর্ণনার লেভেল বা রাউন্ড বা স্তর যাই বলো না কেন বাড়ানোর জন্য আমাকে আরেকজনের সাহায্য নিতে হবে, সে হচ্ছে প্রিপোজিশন। আর আরেক সেন্সে আমি কনজাংশনও নিতে পারি। তো এই কনজাংশন যুক্ত করে, প্রিপোজিশন সম্পর্কিত করে, জরুরি কাজ হচ্ছে সেন্টেন্সে কলেবরকে বৃহৎ করা। তো সেক্ষেত্রে আমি এখানে বড় করতে পারি প্রিপোজিশন দিয়ে। তো প্রিপোজিশন হচ্ছে এখানে আঠার মতো কাজ করবে, বাড়িয়ে যাবে বাড়িয়ে যাবে। আরেকটা জিনিস কি না, প্রিপোজিশনের পর নাউন বসলে সেই নাউনটাকে প্রিপোজিশনের অবজেক্ট বসে। আমরা জানি অবজেক্ট সবসময় কিছুর পরে বসে, তাই জন্য প্রিপোজিশনের পরে নাউনকে অবজেক্ট বসে। আবার প্রিপোজিশন প্লাস নাউন কি তৈরি করে, অ্যাডভার্বিয়ালস তৈরি করে। আর অ্যাডভার্বিয়ালসের বৈশিষ্ট্য কি না, অ্যাডভার্বিয়ালের বৈশিষ্ট্য হচ্ছে এরা সবসময় অ্যাডিশনাল ইনফরমেশন দেয়, আর যে অ্যাডিশনাল ইনফরমেশন দেয় তার কোনো ফিক্সড জায়গা থাকে না, তাই সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসালে তার সেন্টেন্সের অর্থের খুব একটা পরিবর্তন হয় না বা পরিবর্তন হয় না, তীব্রতার কম বেশি হয় কিন্তু পরিবর্তন হয় না। তাই এখানে বলতে যাচ্ছে ওই ইন্টারনেট লেখার পর 3টে ডট দিয়েছি, মানে এখানে আরও কিছু প্রিপোজিশন নাউন পিএন 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 যোগ করতেই পারি, অর্থাৎ এটাকে আমি আরও বাড়াতে পারি। আমি যদি বলতে পারি এরকম, গাইডলাইন্স ফর দ্য ইউজ অফ ইন্টারনেট ইন আমেরিকা, যদি আমি আরও একটা ইন বসি, আর একটা প্রিপোজিশন বসি, আর একটা নাউন বসিয়ে দিতাম ইন আমেরিকা। যদি আমি আবার বড় করতে চাই, ফর ইয়াং অ্যাডাল্টস, কোন মানুষের জন্য, কোন বয়সী মানুষের জন্য, ইয়াং অ্যাডাল্টস যারা, অর্থাৎ মোটামুটি 18 বছরের ঊর্ধ্বে যারা এবং 25-এর নিচে, এইরকম বয়সের যুবকদের জন্য, ইয়াং অ্যাডাল্ট যারা আছে তো তাদের জন্য, তাহলে ইয়াং অ্যাডাল্ট। তাহলে আমি ক্রমাগত বাড়িয়ে যাচ্ছি, যে বিষয়ে আমি অলরেডি আগের ভিডিও ক্লাসে বলে দিয়েছি যে কিভাবে আমি বর্ণনাকে বড় করতে পারি, কিভাবে বর্ণনার লেভেলকে আমি ক্রমশ বাড়াতে পারি প্রিপোজিশনকে ইউজ করে করে করে। লাস্ট নাউনের পর আরেকটা প্রিপোজিশন বসাও, তারপর আরেকটা প্রিপোজিশন নাউন বসাও, তারপর আবার প্রিপোজিশন বসাও, তারপর নাউন বসাও, এভাবে বাড়িয়ে যেতে পারি এবং সেগুলো অ্যাডভার্বিয়ালসের মতো কাজ করছে। তাহলে যখন আমি বাংলায় রূপান্তর করছি তাহলে কীভাবে করব, তখন আমাকে কিন্তু এভাবে মনে রাখতে হবে। তখন এর পরে অর্থাৎ প্রথম
যে সবার প্রথমে যে আছে সেই হচ্ছে হেড নাউন, তাকেই আমি সব থেকে পাওয়ারফুল ধরবো, সব থেকে এসেন্সিয়াল ধরবো, এবং তারপরে যে প্রিপোজিশন আছে তাকে ছাড়া বাকি সব কটাকে আমি একসঙ্গে নিয়ে নেব। এদের সঙ্গে যা যা থাকবে, এরপরে যদি বলি যে ইন্টারনেট ইন দি ইউএসএ, তাহলে ইন দি ইউএসএকেও এই সার্কেলের মধ্যে ধরে নেব। এখানে যেমন এনপিএন আবার পিএন যদি থাকে তাহলে আমি সবাইকে একসঙ্গে ধরে নেব। এখানে যেমন 3টে আছে আবার পিএন বসালাম, তাহলে এই পিএনকে অর্থাৎ টোটাল 5টাকেই আমি একসঙ্গে ধরে নেব। তাহলে এন পি ভার্সেস এনপি এনপি, এইভাবে আমাকে করতে হবে। তো এভাবে আমাকে দেখে নিতে হবে, না হলে আমি কিন্তু সঠিকভাবে ট্রান্সলেশন করতে পারবো না। তাহলে কি হচ্ছে এনপিএন পিএন, তাহলে ইন্টারনেটের ব্যবহারের জন্য বিধি নিষেধ বিধি নিয়ম। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তা কেমন বুঝতে পারছো, কোথায় কি অসুবিধা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। এটা নয় ফ্রেজ আছে, এবার এই ফ্রেজটাকে আমি এখানে সেন্টেন্সে করার চেষ্টা করছি। আমি এখানে সেন্টেন্সে দেখালাম, এতক্ষণ আমি ফ্রেজ দেখাচ্ছিলাম, এবার সেন্টেন্সে যদি এই সেন্টেন্স থাকে তাহলে আমাকে নির্ধারণ করতে হবে সাবজেক্টকে। সব নাউনই বলে আমি সাবজেক্ট, কিন্তু সব নাউন সাবজেক্ট হতে পারে না, কারণ যে সাবজেক্ট হওয়ার জায়গায় বসবে সেই সাবজেক্ট হবে। তাহলে দেখতে পাচ্ছি সাবজেক্ট কত বড় আছে এখানে, এই লম্বা চওড়া এত বড় হচ্ছে একটা সাবজেক্ট। ভার্ব কমপ্লিমেন্ট ইজ ফিক্সড। পার্টিসিপেলও বলা যেতে পারে ফিক্সডকে, আবার অ্যাডজেক্টিভ পার্টিসিপেল অ্যাডজেক্টিভেরও কাজ করছে, আর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হতে পারে। তাহলে এখানে গাইডলাইন্স ফর দ্য ইউজ অফ কটা নাউন আছে, গাইডলাইন্স এন পি এন পি এন পি এন, এনের আগে আর্টিকেল বসতে পারে, আমরা জানি নাউনের আগে আর্টিকেল, হনুমান থাকলে লেজ থাকবে, আর্টিকেল থাকে নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকে, ডিটারমাইনার্স থাকে, অনেক কিছু থাকতে পারে, এবং সেগুলো বসলে আরও বড় হবে। তো আমি এখানে তেমন কিছু বসাইনি। তো আমি দেখতে পাচ্ছি যে এত বড় সাবজেক্টের মধ্যে 3খানা এন আছে, না 1 2 3 4 4খানা এন আছে, আর 4খানা এনের মধ্যে 3খানা প্রিপোজিশন মাঝখানে যুক্ত করেছে, এনপি 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 এমনি করে করেছে। তাহলে আমি এখানে কি করে বুঝবো কোনটা সাবজেক্টের জন্য নাউন হবে? আর যখন আমি ট্রান্সলেশন করতে গেলে আমাকে সমস্যা হবে যে আমি কাকে দিয়ে শুরু করব, সাবজেক্টকে কাকে বসাবো। তাহলে আমি যেভাবে দেখেছিলাম, এই যে এনপিএন এনপিএন প্রথমে এইভাবে বলেছিলাম, তাহলে এনপিএন এই স্ট্রাকচার যদি করি তাহলে কি হচ্ছে, তাহলে প্রথমে যদি আমি করি এন, এই যে, তাহলে আমি এমনি করি ইউজ ফর গাইডলাইন্স, যদি এমনি করে করি দ্য ইউজ ফর গাইড the use for guidelines of internet, তাহলে মানে এটা অন্যরকম হয়ে যাচ্ছে। the use for guidelines of the internet in the USA, যে মানেটা এখানে দেওয়া আছে সেই মানেটা এখানে আসছে না, সুতরাং মানে বিকৃত হয়ে যাচ্ছে, হচ্ছে না। তাহলে কি করব, তাহলে এই অংশটার জন্য কি করব, আমি তো এখানে ইউজ করে দিলাম, তাহলে এবার কি করছে অফ
ইন্টারনেট, তাহলে ইন্টারনেটের সঙ্গে এখানে করব ইন্টারনেট ইন দি ইউএসএ, তাহলে এভাবে যদি আবার করি ইন্টারনেট ইন দি ইউএসএ, ইন্টারনেট তাহলে অফ কার সঙ্গে হবে, অর্থাৎ তালগোল পেকে যাচ্ছে, আমি সঠিক ম্যাচ করতে পারছি না। তাহলে কি করব, তাহলে আমাকে করতে হবে আমি এনপিএন স্ট্রাকচারই ফলো করব, এনপিএন স্ট্রাকচারই ফলো করব, কিন্তু আমাকে বেসিক এন কোনটা সেটাকে নির্ধারণ করতে হবে। তা বেসিক এন কখন হয়, আমি বলেছিলাম যে সবসময় নাউন ফ্রেজের প্রথম নাউনটা হচ্ছে বেসিক এন, এটা আমাকে ধরতে হবে। সুতরাং গাইডলাইন্সটাই হচ্ছে আমাকে সবার প্রথমে বেসিক এন, অর্থাৎ এটাই হচ্ছে রাবণের আসল মাথা, আর বাকিগুলো হচ্ছে নকল মাথা। নকল মাথাগুলোকে আমাকে একদিকে রাখতে হবে, আর আসল মাথাটাকে আমাকে একদিকে রাখতে হবে। এগুলো হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির ভ্রম, ভ্রম তৈরি করে আমাদেরকে পাগল বানিয়ে দিচ্ছে। তো আমাকে ভ্রমের বাইরে যেতে হবে। সুতরাং আসল মাথাটা হচ্ছে প্রথম নাউন, প্রথম নাউন অর্থাৎ এই এন, তারপরে যে পি আছে, তাহলে অ্যাকচুয়ালি এটা এরকম হওয়া উচিত, এন পি, আর এইখান থেকে এতটা হচ্ছে এন, এটাকে আমি একটা ইউনিট, এন ইউনিট হিসাবে ধরবো। তাহলে এটা আসবে এইখানে, যার মধ্যে থাকবে হচ্ছে কি এন পি, এন পি এন, এন পি এন পি এন। এইরকম লম্বা চড়া ফেজ থাকলে আমাকে এইভাবে করতে হবে। যদি করতে পারি তবেই আমি আসল সাবজেক্ট পাবো, এবং তবেই আমার যে ইংরেজি যেভাবে প্যাটার্নে আছে বাংলাতে করলে আমি একই অর্থ খুঁজে পাবো। আচ্ছা, এই অংশটাকে তো নিয়ে এলাম, কিন্তু এবার একে আমি ট্রান্সলেশন করবো কী করে? এখানেও তো এন পি এন পি এন, এখানেও এন পি এন পি এন, এই এন পি এন পি এন, এ এন পি এন পি এন একই নয়। এই এনটা হচ্ছে এই এনটা, এই পিটা হচ্ছে এই পিটা, এই এনটা হচ্ছে এই এনটা, এই পিটা হচ্ছে এই পিটা, এই এনটা হচ্ছে এই এনটা। এটা আমাকে অবশ্যই করতে হবে, অর্থাৎ 1 2 3 4 5, এই 5 নম্বরটা হচ্ছে প্রথমে আসবে, তারপর 4, তারপর 3 2 1। কীভাবে ট্রান্সলেশন করব? তাহলে কি হলো, 5 4 3 2 1 ফর্মুলাটা মিলে গেল। কি ছিল? ইউএসএ, ইউএসএ আন্ডারে এন 5, 5 আমেরিকায়, আমেরিকায়, আমেরিকা, আমেরিকা মূল শব্দ আমেরিকা, এ আমেরিকার মধ্যে ইন, তাহলে 29টার মধ্যে ইন আছে, প্রিপোজিশন ইন এখানে ঢুকে আছে, আমেরিকাতে বা আমেরিকায়, আমেরিকার মধ্যে। তারপর হচ্ছে ইন্টারনেট, তাহলে আমেরিকায় এখানে একটা নাউন ঢুকে আছে, অর্থাৎ 4 ঢুকে আছে এখানে, 4 4 ইন, P4 ইন ঢুকে আছে। তারপর কি হচ্ছে দ্য ইউজ অফ ইন্টারনেট, তাহলে ইন্টারনেট, ইন্টারনেট কি আছে 3 3 এর অফ, অফ কি আছে 2 2 2, ব্যবহার, ব্যবহার কি আছে 1 1, জন্য এই পি,
বিধিনিষেধ ফর এন, তাহলে এইটা একটা এন পি আর এইটা একটা, এইটা একটা গ্রুপে ধরতে হচ্ছে, এইভাবে করতে হবে। তারপর বসাবো কি ইজ ফিক্সড, হয় নির্ধারিত। বিষয়টা এখানে শেষ হলো না, জাস্ট কয়েকটা টুকরো অংশ আজকে তুলে এনেছি, পরবর্তীকালে এই বিষয়ের উপর আরও কিছু ক্লাস আনবো। তো বিষয়টা কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। ক্লাসটি দীর্ঘ হলো, ধৈর্য করে দেখার জন্য ধন্যবাদ, এবং অবশ্যই কমেন্ট করবে, প্লিজ শেয়ার এবং লাইক করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে, নমস্কার।